কাকা এখানে ব্যাপারটা কিরকম? আমি এখানে এটা বেঁধে রেখে গেলাম, মনস্কামনা পূর্ণ হলে কি করতে হবে? খুললে জলে ফেলে দিতে হবে। তাই না করলে? পাগলি দেখা দেবে, আপনি পাগলের দোহাই দিয়ে আসবেন, পাগলি আপনার নিয়ে আসবে। আমরা এখন টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ব্রিজের উপরে আছি। আমাদের উদ্দেশ্য গোপালগঞ্জের যে কদমবাড়ি আছে গণেশ পাগলের আশ্রম, সেখানে যাওয়া। শুরু হলো আমাদের গণেশ পাগলের আশ্রম অভিযান। বাই দ্য ওয়ে, আমার সঙ্গে আছে ইন্দ্রদা। ইন্দ্রদা আমার পেছনে বসা আছে। এখন আমরা দুজন মিলে যাচ্ছি কদমবাড়ি। আমরা এখন টেকেরহাট গোপালগঞ্জ রোডে আছি। মেইন রোড থেকে এখন একটা বাইপাস রোড নিয়ে কদমবাড়ির দিকে যাচ্ছি। আমরা চলে আসলাম গণেশ পাগলের আশ্রমে। নাও উই আর ইনসাইড দ্য আশ্রম রোড। সব জায়গায় মন্দির। এখানে হরিচাঁদ ঠাকুর এবং গণেশ পাগলের বেশ ভালো প্রভাব আছে। এই যে গণেশ পাগলের আশ্রমের আর অন্য একটা গেট। যখন দোল হয়, দোলের সময় কিন্তু এখানে অনেক মজা করে বিশাল আয়োজনের মাধ্যমে দোল হয়। রাখি না এখানে। অবশেষে আমরা গণেশ পাগলের আশ্রমে পৌঁছে গিয়েছি। নাট মন্দির দেখো, বিভিন্ন যে গীতার কাহিনী, বাসুদেবের কাহিনী, সেগুলো এখানে খোদাই করা আছে। একেবারে প্রথম থেকে দেখতে দেখতে আসি যে এখানে কার কার মন্দির আছে। এটা একটা লম্বা মন্দির, একেবারে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সব দেবদেবীর মূর্তি রাখা আছে। এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। সবাইকে আমি তো চিনি না, যা চিনি আর কি। দুর্গা দেবী, গৌর নিতাই, নিতাই গৌরঙ্গ। একেবারে মাঝখানে রাধা গোবিন্দের মন্দির। শ্রীরাম কৃষ্ণ, আর এই হচ্ছে রাম, শ্রীরাম। নিচে নাম লেখা আছে প্রত্যেকটা মূর্তির নিচে। এই হচ্ছে শ্রী হরি। আর সবশেষে মনসা মন্দির, সাপের দেবী মনসা। এটা বোধহয় ঘোরানো যায়। ইয়েস, ইটস রোটেটেবল। এটা ঘোরানো যায়, চক্র। তো মোটামুটি এই হচ্ছে এখানকার মন্দির। কিন্তু মন্দিরের এখানে প্লাস্টার করা নাই কেন দাদা? এটা তো পুরো ফ্লোরটা প্লাস্টার করে দিতে পারতো। হোয়াট এভার, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কজ অফ কিপিং ইট লাইক দ্য এনশিয়েন্ট ওয়ে। আনফর্চুনেটলি আমার ক্যামেরার চার্জ ফুরিয়ে গিয়েছিল। এখন আমি ইন্ডোতার ক্যামেরার সাহায্যে ভিডিও করছি, তো কোয়ালিটি একটু ডিগ্রেড করতে পারে, এটা কোনো ব্যাপার না। এই হচ্ছে মেইন মন্দির। এটা হচ্ছে নাট মন্দির। এখন আমরা বাদবাকি যে মন্দিরগুলো আছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখব। এটাকে বলা হয় সর্বতীর্থ তুলসী পরিক্রমা মন্দির। এখানে যে স্টেপগুলো আছে, স্টেপটা শুরু হয়েছে এখান থেকে। তো এটা একেবারে শুরু হয়ে এখান থেকে স্পাইরালের মতো ঘুরে পেঁচিয়ে 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 ওইখানে শেষ হয়েছে। তো প্রত্যেকটা স্টেপে পাড়া দিতে হবে আর বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাথী গৌরভক্তবৃন্দ। সেটা বলতে হবে আর এখানে চলতে হবে। এটা করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা কারো যদি পূর্ণ করতে চায় সে এখানে আসতে পারে। অগাধ বিশ্বাস দরকার। যাই হোক, চলো আমরা এখন একটু বাকি জিনিসগুলো দেখি। তো এই তুলসী পরিক্রমা চক্রের পাশেই এইখানে একটা গোশালা আছে, মূর্তি দিয়ে তৈরি গোশালা। তো গরুটা দুধ খাওয়ার জন্য লাফ মেরে আসতেছে। একটা চমৎকার দৃশ্য। এখানে যে গেট আছে সেই গেটের উপরে গণেশ পাগলের মূর্তি দেওয়া আছে, শ্রীকৃষ্ণের মূর্তি আছে। যখন মেলা হয়, মেলার সময় এই যে মাঠ, পুরো মাঠ, এই পাশে মাঠ আছে, ওই সাইডে আরও মাঠ আছে, আমরা দেখব। সব মাঠ একেবারে লোকে লোকারণ্য হয়ে যায়। মোটামুটি বাংলাদেশের সব জায়গা থেকে বাসে করে, ট্রলারে করে মানুষ এখানে চলে আসে। এই একটা গেট, গেটের প্রত্যেকটা পিলারে চমৎকার চমৎকার অপ্সরাদের মূর্তি দেওয়া, স্বর্গের অপ্সরারা সব। আর এদিকে ঘোড়া, কিন্তু ঘোড়াটা এই গাছটার কারণে ঢাকা পড়ছে। গাছটা এখানে লাগানো উচিত হয়নি, ঘোড়াটা ভালো দেখা যাচ্ছে না। বা হয়তো বা এর এক ধরনের অ্যাস্থেটিক বিউটি তৈরি করতেছে যে ঘোড়াটাকে ঢেকে রাখছে। এই জায়গাটা একেবারে শান্তশিষ্ট, চমৎকার, চুপচাপ। যখন কোনো মেলা হয় বা কোনো অনুষ্ঠান হয়
তখন না এসে এরকম একটা নিরিবিলি সময় আসে সব থেকে ভালো হবে, কারণ তখন সবটা জায়গা ঘুরে ফিরে শান্তিতে দেখা সম্ভব, অন্য সময় যেটা সম্ভব না। আর ভাগ্যক্রমে আজকে আমরা খুব ভালো একটা দিনে আসছি, আবহাওয়া খুব চমৎকার। এই যে বম বম ভোলে, আমরা অন্য জায়গায় যাই এবার। ভক্তদের প্রসাদ তৈরি করার জন্য এখানে এরকম সুন্দর চুলা করা আছে, ওই পাশে সব কাস্টে রাখা। আর আমরা এখন এই নাট মন্দির এলাকা ছেড়ে যাচ্ছি পাশের একটা এলাকায়, পাশে ওইখানে পাতাল মন্দির আছে। চলো দাদা যাই। আচ্ছা, এই হচ্ছে নন্দী, ভগবান শিবের বাহক, শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা একটু আইসোলেশনের মধ্যে আছে, এদিকে সব মাঠঘাট, আশেপাশে কোনো মন্দির নেই। এই মন্দিরটা শুধুমাত্র একা এখানে পড়ে আছে। আমরা এই মন্দির দেখার পরে, ও ইন্দ্রদা দেখো রংধনু, রংধনু মানে আজকে আর বৃষ্টি হচ্ছে না এবং আজকে দিনটা খুব ভালো যাবে। আমি ডবল রংধনু সহ চাপ দিয়েছি। আমরা এরপরে ওই যে একটা মন্দির আছে ওইখানে যাব, ওই মন্দিরটা দেখার পরে এই যে এদিকে ওই যে ওই সাইডে একটা রাস্তা আছে, এই দিঘিটার ওই সাইডে, এটা না ওইটা, ওইখান দিয়ে যাবো। তো আগে আমরা এখন ওই মন্দিরে যাব। আর এখানে সবগুলো মন্দিরের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা দূরে দূরে। মোটরসাইকেল যেতে পারবো না, এই জন্যই তোমার। তো আমরা ছিলাম ওই যে ওই মন্দিরটাতে, ওইখান থেকে আমরা চলে আসছি এখন মনসা মন্দিরে। এই মা মনসার মন্দির, এই মন্দিরটাই এই পুরো ক্যাম্পাসের মধ্যে সব থেকে এক প্রান্তের মন্দির, দূরের মন্দির। বাদ বাকি সব মন্দিরগুলো মোটামুটি কাছাকাছি আছে। রংধনুর সঙ্গে মা মনসার মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরের গঠনশৈলী কিন্তু খুব ভালো, মন্দিরের চূড়াটাও কিন্তু ভালো হয়েছে। গণেশ পাগলের আশ্রমের মা মনসার মন্দির, দেবী দর্শন হয়ে গেল। এবার আমরা ফিরে যাই এখান থেকে। মা মনসার মন্দিরে যাওয়ার আগে রাস্তার পাশে এখানে আরেকটা মন্দির হচ্ছে, তো অনেক জায়গা তো এজন্য যত ডোনেশন আসে সব থেকে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হচ্ছে। যত বেশি মন্দির তত বেশি সেখানে অনুদান, তত বেশি উন্নয়ন। তো আমরা এখন আছি কদমবাড়ির কামনা বাসনা গাছে। মূলত এটা একটা হচ্ছে দেশি বট গাছ, পিপল ট্রি বা বুদ্ধা ট্রি। গৌতম বুদ্ধ যার নিচে বসে নির্বাণ লাভ করেছিলেন। তো এইটা হচ্ছে কামনা বাসনা ট্রি বা কামনা বাসনার গাছ। এইখানে মানুষ তাদের মনস্কামনা পূরণের লক্ষ্যে এই গাছের যে ঝুড়ি আছে সেই ঝুড়িতে সুতো বেঁধে রাখে, বিভিন্ন ধরনের ওজন বেঁধে রাখে, হোয়াট দে ওয়ান্ট। তো তারা তাদের ইচ্ছা পূরণ করার জন্য এখানে এই কাজগুলো করে, ধাগা বেঁধে রাখে। মানুষের বিশ্বাস যেতে করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো এটা করার কারণে এই পুরো গাছটার ঝুড়িগুলো সব নিচে লাল হয়ে গেছে। এখানে একটু দেখাই যে এই জায়গাটায় এই যে ঝুড়িটা, এটা পুরো একটা মালার মতো জুড়ে গেছে। তো হয়তো বা অনেকেই এই ঝুড়িটা দেখে এখানে বেশি বেশি করে আরও সুতো বাঁধে। তো এই হচ্ছে পুরো গাছের অবস্থা। তো এইটা হচ্ছে এন্ট্রি, তো এখানেও বাঁধে, এখানে ওই যে পুরো মালার মতো জুড়ে দিয়েছে। আর পেছনের দিকেও কিন্তু অনেকে বেঁধেছে, এই যে। সো যে যেখানে পারে সে সেখানে বেঁধেছে। যখন প্রচণ্ড ভিড় হয় তখন সবাই তো আর সামনে দিতে বাঁধতে পারে না, তখন তারা এই পেছনের দিকটাতে এসে এখানেও বাঁধে। যেমন এই যে এখানে বেঁধে বেঁধে রাখছে, ঝলসে গেছে কেন ছবি। ওকে, তো বট গাছটাও কিন্তু একটা অদ্ভুত রকম স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে। ওইটা হচ্ছে মূল গোড়া, আর এখানে এত পরিমাণে বটের ঝুড়ি নেমেছে যে পুরোটা ভিতরটা জঙ্গল জঙ্গল অবস্থা। যদি কোনো মনস্কামনা থাকে তা পূরণ করার জন্য এখানে এসে এই যে সুতো আছে, লাল সুতো ধাগা, এটা বাঁধতে হবে। এটা বাঁধলে তার মনস্কামনা পূর্ণ হবে। তো মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য কিন্তু শুধু বাঁধলেই হবে না, পরিশ্রম করতে হবে, সঙ্গে তার এক ধরনের মেন্টাল যে শক্তি, মানসিক শক্তি, যে আমি কাজটা পারবো, এই ধরনের মনস্তত্ব থাকতে হবে। এমন না যে চাইলাম বেঁধে দিয়ে গেলাম হয়ে গেল। সো ব্যাপারটা ভালো, কারণ এতে অনেক মানসিক জোর পাওয়া যায়। এই হচ্ছে কামনা বাসনা গাছ, একটা বট গাছ। আমি ইন্দ্রদাকে বললাম, ইন্দ্রদা কিছু একটা বাঁধো। ইন্দ্রদা বলে কিছু বাঁধবে না, মানে ইন্দ্রদা এখন নির্বাণ লাভ করে গেছে, তার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। ইন্দ্রদা বাঁধো না, আরে আসো না বাঁধো, আমার নাম নিয়ে বাঁধো তুমি। আচ্ছা, আপনি বান্ধেন দি কি মানে বাঁধতে হলে কি করতে হয়? আমি আশীর্বাদ করে দেই, আপনি মনে মনে জামাটা করেন, আর পাগল আপনার দাদা আমি ভূতার পয়সা রাখলাম। আচ্ছা, মানে ওইখানে টাকা রাখতে হবে তাই তো? ওই যে হান দেন, কেউ 100-500 দিলে ওই বক্সে ভরি যায়, আর এই 10টা 20 দিলে রাই কেন। আচ্ছা কেউ 50টা দিয়ে করবে, আমার 20টা ফেরত দাও। আর আচ্ছা বক্সে বলতে আর বাহিনী যাও না, চালা যাও না। আচ্ছা 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 বুঝলাম। আচ্ছা, আমরা এই গাছে তো
প্রথমত আমরা হচ্ছে বৈজ্ঞান মনস্ক মানুষ। আমাদের সব কিছু লজিক্যালি চলে। তো ভিডিও করার সাথে একটু যাই। কিন্তু নামাতে আসতে তোমার মন খারাপ পূর্ণ করলি। তাই নাকি? হয় কাকা, এখানে ব্যাপারটা কীরকম? আমি এখানে এটা বেঁধে রেখে গেলাম, মনস্কামনা পূর্ণ হলে কি করতে হবে? খুলে জলে ফেলে দিতে হবে। তাই না করলে পাগলি দেখা দেবে, আপনি পাগল দোহাই দিয়ে আসবেন, পাগল যে আপনার নিয়ে আসবে। আচ্ছা, মানে somehow আমি এখানে আসবো, সে একদিন আসি, পরে একদিন এসে আইলেই হবে। বা কাউকে পাঠিয়ে দিয়ে তো, আবার একজন মানুষ পড়াই দিল, তখন তো আমি যদি খুঁজে না পাই এখানে আমার, যে কোনো একটা খুলে লাগিয়ে আচ্ছা মানে যে কোনোটা ধাক্কা খুলে ফেললেই হবে। একটা খরচ দিয়ে প্রসেসটা আমরা দেখি, প্রসেসটা দেখি। জোরাত করেন। হে গণেশ পাগল, হে বট বরকুমা, এই বাবা যে যে নিয়ত করে গাছে হুতা বাঁধে পাগল, মনের বাসনা পূরণ করো। আর এই বাবার দেহে কোনো রোগ, কোনো ব্যাধি, কোনো ফেরাক, ঘরে কোনো অশান্তি থাকলে, ঘুরেগারা ছোট্ট বাচ্চা ঘুরেগারা থাকো, হ্যাঁ রোগ ব্যাধি থাকো পাগল, তুমি নিজে কোনো মুক্তি করে দিও, নিজে কোনো মুক্তি করে দিও, নিজে কোনো মুক্তি করে দিও। আচ্ছা, হ্যাঁ, আমি পাগল জানাই দিলাম। নালিশ জানাচ্ছেন কেন? মানে ওই রোগ ব্যাধি চাই। বার্তা পাঠাচ্ছেন। আর আপনি কি কি করছেন সেটা তো আমি জানি না। আমার মনে আছে সেটা, যদি গণেশ পাগল থেকে থাকে, তাতে অলৌকিক শক্তি থেকে থাকে, তাহলে সেটা তো আমার মন থেকে সে পেয়ে গেছে, তাই না? সবাই বাঁধতেছে, আমি বড় যেটা আছে সেখানে বাঁধি। ওকে, তুমি আলাদা এক জায়গায় বন্ধ। না এটা দেখো, এটা একটা অন্যরকম ভাইব আছে, তোমার অন্যান্য যেগুলো না সেগুলোর মধ্যে এরকম ভাইব নেই। সো দিস ওয়ান ইজ দ্য বেস্ট আই থিঙ্ক। এবং এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশনের একটা প্রসেস, যেটা ভালো সেটা টিকে যায়, আর যেটা খারাপ সেটা ধীরে ধীরে মরে যায়। ডারউইন তো খেলা খিলাচ্ছে এখানে, আসতেছে। সো আই এম জাস্ট বাইন্ডিং ইট, ভোলা। তো মনস্কামনা যদি পূর্ণ হয় তো ভালো, না হলে তো কিছুই করার নেই। ওকে, হয়তো এটা বাধায় কোনো কিছুই হয় না, বা আমি এই ধরনের যেটা হলো এখানে, আমি যেটা মনে করছি, মূলত আমি হচ্ছে বিজ্ঞান মনস্ক লোক। সো যেটা হয়, যখনই কোনো পজিটিভ কোনো কিছু হয়, তখন মস্তিষ্কে পজিটিভ চিন্তা করার কারণে যে বিভিন্ন হরমোন, পজিটিভ যে হরমোনগুলো আছে, সেই হরমোনগুলো নিশ্চিত হয়। আমি যেরকম কাজ করবো আমি সেরকম ফল পাবো। এটার কারণে আমার কী হলো, একটা মানসিক ব্লেসিং আসলো, তাই কি না? মানসিক প্রশান্তি আসলো যে হ্যাঁ, হলেও হতে পারে। কাকা, এদিকে আসেন আসেন, ইন্দ্রদাও এখন বাড়তেছে। আপনারা হাওয়ায় চলেন, পাগল পাশাই দেখবি। ওকে, সো আলটিমেটলি এটাতে কিছু হোক না হোক, ইন্দ্রদা এক ধরনের মানসিক শান্তি পাবে, মানসিক বুস্ট হবে তার। অ্যান্ড ফর দ্যাট, পাগল হে বরবর কুমা, ওকে, এই বাবা যে নিয়ত করে গেছে হুতা বাঁধে পাগল, মনের বাসনা পূরণ করো। আর এ বাবার দেহে রোগ ব্যাধি কোনো ফেরা থাকলে পাগল, তুমি নিজে কোনো কাটাই নিও পাগল, নিজে কোনো কাটাই নিও। আর ঘরে কোনো অশান্তি থাকলে তুমি ভালো পথে ফিরিয়ে নিছো, ভালো পথে ফিরিয়ে নিছো, ভালো পথে ফিরিয়ে নিছো। ইন্দ্রদা তুমি ওটা না, ওটা না, ওটা না, ওটা না, অন্যটা বাঁধো, এটা বাঁধো না, এটা বাঁধো, এটা বাঁধো না, না না, ওটা আমি বাঁধছি, তুমি এটা বাঁধো না। বাবা এই হুতা বাঁধায় তোমার গা গত পাতলা থাকবে, দেখবেন একদিন যাবা খুব কম না হবে। হ্যাঁ, এই ইন্দ্রদা বেঁধে দিল এখানে। তো ইন্দ্রদার মনস্কামনা আমার মনস্কামনা মিলে আশা করি সারা বিশ্ব শান্তিময় হয়ে উঠবে, তাই কিনা ইন্দ্রদা? এই ওয়েট তো বন্ধ হলো না। কি ওয়েট? ও, তোমার আফসোস রয়ে গেছে ওয়েট ব্যথার? ওই যে ওই যে ওই যে একটা, ওই যে একটা ইটেল, ওই যে দেখছো? হ্যাঁ, এটা নাও, বেঁধে দাও। তুমি তো বানলে না, আমি বাঁধি। এতে কোনো সমস্যা নেই, আলটিমেটলি সব সব কি তোমার সেম জিনিস। তো সবাই ইট বাঁধছে দেখে দেখে ইন্দ্রদাও বাঁধলো। ওকে, তো বোঝা গেল ইন্দ্রদা আসলে কি মুখ খোলাপ করে নাই। অধম মানুষ, ওকে, প্রণামী দিয়ে আসো বাস। ধন্যবাদ কাকা আপনাকে। আপনার আপনার নাম কি কাকা? আমরা নগেন হালদার। নগেন হালদার। সুদা ভাই যা, কোনদিন ফেরা এই গাড়ি করে সরেন, কোনদিন অ্যাক্সিডেন্ট হবে না, কোনোদিন পাগল তোমার বাসায় নিয়ে যাবে। আচ্ছা, বেঁচে থাকাটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যতদিন বাঁচবো সুন্দর করে বাঁচাটা। ওকে, চলো হিরোদা, তাহলে আমরা এখন কামনা বাসনা গাছের থেকে অন্যান্য মন্দিরগুলো দেখে আসি। এইবার আমরা আসলাম শ্মশান কালীর মন্দিরে। এই দিগম্বর, না দিগম্বর বলা যাবে না, দিগম্বরী কালী। তো আমরা একটু ভিতরে যাই। তবে এখানে কিন্তু মূর্তিটা অনেক অনেক বড়, দিগম্বর মহাকালী। আমরা এবার একটু নিচের দিকে যাব, এখানে কালীমাকে দেখলাম। চলো ইন্দ্রদা, লেট আস গেট ইনসাইড। এই একজন ছিল আগে, সে আসে পাতাল, তো আমরা এখন পাতালে যাচ্ছি। ও, এটা তো জলে জলাকীর্ণ, কাছা দিয়ে নি, এই যে জল। সো সব থেকে ভয়ানক যেটা, এখানে একটা বাঁদর কারোর মুন্ডু বলে দিচ্ছে, এবং
ওটাও সব থেকে ভয়ানক না, সব থেকে ভয়ানক হয়েছে এইটা। দেখো কি দাদা, একটা ব্যাঙ এখানে, সব থেকে ভয়ানক হয়েছে এইটা। আমি জানি না যে এইটার কনটেক্সট কি। কাকা, এইটা আসলে কি কাহিনী? আমার ভিডিও করি হ্যাঁ করছি। ভক্তবিন্দু চলে আসে, আমি আসি। কোনো ভক্তে যদি প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি, শুধু ভক্তের চরণ ধরি পাই না। এটা হচ্ছে ত্রেতার যুগে পাতালপুরীর কাহিনী। রাবণের ছেলে মহিরাবণ রাম লক্ষ্মণ অগ্নিবেশে চুরিছে পাতালপুরী। তোমার মুক্তি কবে হবে জানো মা? যেদিন রামের ভক্ত হনুমান এই পাতালপুরী যেদিন আসবে, সেদিন হবে তোমার মুক্তি। ওই বুড়ি ভুলে দিয়া ও কয়ে, তোরা কি করিতেছিস? আমি রাজার কাছে বলে দেব। হলুর ন্যাস বুড়ির গলায় পেঁয়াজ দিয়ে প্রহরী বিকাশ সুগার আর উঠায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার গল্প শোনানোর জন্য। চলো আমরা পাতালপুরী থেকে স্বর্গপুরীতে যাই। তো একটু কারেকশন আছে, আমি প্রথমে ভেবেছিলাম শ্মশানকালী, কিন্তু এই হচ্ছে ভদ্রাকালী, আর এই হচ্ছে পাশে শ্মশানকালী, এই হচ্ছে শ্মশান। আচ্ছা আচ্ছা, এই শ্মশান, তার পাশে একটা বট গাছ। ধর্মকর্মের সঙ্গে, স্পেশালি হিন্দু এবং বৌদ্ধ ধর্মকর্মের সঙ্গে বট গাছের একটা গভীর সম্পর্ক আছে। কারণ বট গাছ ছায়া দেয়, সেখানে মানুষ জমা হয় আলটিমেটলি সেখানে মানুষ তার আরাধনা, মানে ঈশ্বরের আরাধনা শুরু করে, মন্দির স্থাপন করে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আমরা ভদ্রাকালীর মন্দির থেকে এখন পাশের মন্দিরটাতে যাই। কাহিনী আছে বটগাছে। ভদ্রাকালীর মন্দির থেকে আমরা এসে পৌঁছালাম এখন একটা বট গাছের কাছে। এইটা এইখানকার সব থেকে বড় বট গাছ। এই বট গাছটা চারপাশে একটা বিস্তীর্ণ শাখা পোশাখা তৈরি করেছে, একটা সুন্দর সুন্দর ছায়া সুনিবিড় স্থান তৈরি করে দিয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন এখানে মেলা হয় তখন অসংখ্য মানুষ এখানে ভিড় করে। তো তাদের একটা চমৎকার ছায়া সুনিবিড় জায়গা দরকার, যেখানে তারা বিশ্রাম নিতে পারবে। তার জন্য এই বট গাছটা একটা আদর্শ জায়গা। তো এই যে বট গাছ, সেই বট গাছের পাশে এখানে আরেকটা মন্দির আছে। মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, বম বম ভোলে নন্দীর পিঠে বসে আছে, আর পাশে আছে ব্রহ্মাদেব। তো এনাকে ভোলে বাবা বলা হয় কেন? কারণ ইনি এনার যখন আরাধনা করা হয় তখন উনি খেয়াল রাখেন না যে আরাধনাটা কে করছে। তো শিবের যখন আরাধনা করা হয় তখন সে অসুর করুক, দেবতা করুক, মানুষ করুক, যক্ষ করুক, যেই তার আরাধনা করে সে সব কিছু ভুলে গিয়ে তাকে সাহায্য করে। এই জন্য শিবের নাম হচ্ছে বম বম ভোলে বাবা, ভোলানাথ। চলো ইন্দ্রদা, আমরা ওই মন্দিরটা দেখে আসি এবার। ও একটা আছে না, চলো এটা আগে কভার করি। বট গাছের পাশে আরও একটা মন্দির আছে, এটাও তো দেখি সেই শিবেরই মন্দির। তো রুদ্রদেব এখানেও আছেন। রুদ্রদেব নন্দীর পিঠে বসে আছেন, মহাদেবের কোলে একটা সাপ তো মহাদেবের, কোলে না, ঠিকই আছে। সাপটা আসলে মহাদেবের বাঘছাল যেটা আছে না, বাঘছালটাকে আটকে রেখেছে। অবশ্যই সবসময় মন্দিরের মধ্যে জুতো ছাড়া প্রবেশ করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে গণেশ পাগলের নিজের মন্দির। এটা গণেশ পাগলের মন্দির। এটা একটা বড় গম্বুজ আছে এখানে। কাকা ভেতরে আসবো? আচ্ছা, এই জায়গাটা খুব ভালো, শান্তশিষ্ট। তো অন্যান্য যে মন্দিরগুলো আছে সেখানে প্রত্যেকটা মন্দিরে গণেশ পাগল তো আছেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবদেবী আছে। আর এইখানে গণেশ পাগল নিজেই অবস্থান করছেন। কাকা এইটা কি জন্য? আচ্ছা, এটা গণেশ পাগলের সমাধি। এইটা হচ্ছে গণেশ পাগলের সমাধি, মানে তাকে এখানেই সমাধিত করা হয়েছে তার মৃত্যুর পরে। এইটা হচ্ছে গণেশ পাগলের সমাধি, তো এই জন্য এটা হচ্ছে গণেশ পাগলের মন্দির। গণেশ পাগলের প্রসাদ। আচ্ছা, প্রসাদের মধ্যে কিন্তু বাতাসা আছে, তার সঙ্গে আছে সন্দেশ। তো গণেশ পাগলের মূল যে সমাধিস্তম্ভ, সেখান থেকে আমরা এখন বাদবাকি মন্দিরগুলো দেখতে যাব। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাই। বাসুকী নাগ তার পঞ্চ মাথা মেলে ধরেছিল, আর এটা বোধ হয় শুনি। তা শুনি না, শুনি মানে কুকুর। সিডি গাল মানে খ্যাকসিএল সে পথ দিয়ে নিয়ে গেল।
আচ্ছা, শ্রীকাল তাই না? আর মনে হয় মন্দির আর নেই বোধ হয় নাকি। আচ্ছা, তাহলে কটা মন্দির দেখলাম হিসাব করি আমরা। আমরা শীতলা মায়ের মন্দির দেখলাম ওই সাইডে, এটা গণেশ পাগলের সমাধিস্তম্ভ। আরেকটা ওই যে ওটা ওই পাশে দেখলাম আমরা হচ্ছে ভদ্রাকালীর মন্দির। এদিকে দেখলাম হচ্ছে মহাদেবের মন্দির, এটা তো মন্দির বলা যায় না ঠিক। আর ওই পাশে একটা দেখলাম হচ্ছে শীতলা মায়ের আর এইবারে শ্রীকৃষ্ণের মন্দির দেখলাম একটা পাশে। আর মাঝখানে অনেকগুলো দেবদেবীর মন্দির ছিল। এবার আমরা চলে যাই একেবারে ওই সাইডে দেখি কী পাওয়া যেতে পারে। বলে বাড়ি আমরা লাগবে চলে নে? যাচ্ছি। আমরা চলে যাবো। তোমাদের ভিডিও করে নিয়ে যাচ্ছি। নিচে তো তালা মারা, উপরেই চলো। আচ্ছা, এটা আন্ডার কনস্ট্রাকশন, তবে এটা কিন্তু খুব ভালো একটা জায়গা ইন্দ্রদা। ভালো একটা জায়গায় ভালো একটা পরিবেশে। হ্যাঁ, চমৎকার একটা পরিবেশ, এখান থেকে সব খোলামেলা দেখা যাচ্ছে। আর উপরে কিন্তু লাইটিং হবে। বিদ্যার দেবী, বাঘ দেবী, সব রিসার্চ, সব গবেষণা, সব সায়েন্স, সব সুর, সব ঝংকার, সব তার অবদান। অর্থাৎ এই যত সকল জ্ঞান তার প্রতীক সে আসলে। চলো, হয়েছে তাই না? তো মোটামুটি এই হচ্ছে সমগ্র কদম বাড়ির সব মন্দিরসমূহ। এখন আমরা এখান থেকে ফিরে যাব। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। Let us move to our next